আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের মেইন ইম্পোর্টেন্ট ৬ টা রুলস দেখিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখো নাই অবশ্যই দেখে নিবে। আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সেরই আরো কিছু ইম্পোর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি নাম্বার 7 দিয়ে। ওকে, দেখো আমি এখানে কিছু ওয়ার্ড লিখে রেখেছি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওড ইউ মাইন্ড। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো, তাহলে তার পরে এই ওয়ার্ডগুলোর ঠিক পরেই যে ভার্বটা আসবে, সেই ভার্বের সাথে এর পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, রুলস হচ্ছে এটাই। সো ওয়ার্ডগুলো একটু মনে রাখবা, কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। তো ওয়ার্ডগুলোর ঠিক পরেই যে ভার্বটা তুমি আনবা, সেই ভার্বের শেষে তোমাকে আইএনজি দিয়ে দিতে হবে। সিম্পল রুলস। দেখো আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, উড ইউ মাইন্ড। জাস্ট এতটুকুই আছে, এর পরের সেন্টেন্সটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মানে কি? উড ইউ মাইন্ড মানে হচ্ছে কিছু মনে না করলে। ওকে, কিছু মনে না করলে এরপর কি হতে পারে? এরপর অনেক কিছু হতে পারে। লাইক কিছু মনে না করলে ১ কাপ চা খাবে, তাই না? বা কিছু মনে না করলে আমাদের সাথে লাঞ্চ করতে পারো। ওকে, অনেক কথাই হতে পারে। তো যেটাই লেখো না কেন তোমাকে খেয়াল রাখতে হবে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তো আমি যে সেন্টেন্সটা বললাম আমি ওইটাই লিখি। উড ইউ মাইন্ড ১ কাপ চা খাবে। সো এটাই যদি আমরা লিখি, চা খাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব টেকিং, টেকিং এ কাপ অফ টি। উড ইউ মাইন্ড, আচ্ছা শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। কেন দিব? কেননা এটা একটা কোয়েশ্চেন করা হচ্ছে। উড ইউ মাইন্ড দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে কিছু মনে না করলে তুমি কি চা খাবে? বা কিছু মনে না করলে কি আমাদের সাথে লাঞ্চ করবে? বা কিছু মনে না করলে আমার সাথে একটু বাইরে ঘুরতে যাবে? ওকে, সো এটা একটা কোয়েশ্চেন। এজন্য একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। আর দেখো যেই ভার্বটা আমরা নিব সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। যদি তুমি লিখতা ইটিং লাঞ্চ উইথ আস, তখন আমরা কি ইটিং লিখতাম। ওকে? বা গোয়িং আউটসাইড উইথ আস, বা আমাদের সাথে একটু বাইরে যাবে, তখন সেখানে গোয়িং লিখবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি 7 নাম্বার রুলস। এবার আমরা রুলস নাম্বার 8 দেখি। যে কয়টা রুলস আমি দেখাবো প্রত্যেকটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো মনোযোগ সহকারে দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর আমি চেষ্টা করব একদম ইজি ভাবে তোমাদেরকে বোঝাতে। ওকে, সো এবার আমরা নাম্বার 8 টা দেখি। 8 টা হচ্ছে টু ডট 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 টু এর রুল। ওকে, টু ডট 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 টু এর মানেটা কি? মানে হচ্ছে যখন কোনো সেন্টেন্সে টু থাকবে, প্রথমে যদি শুরুর দিকে শুরুর অংশটায় যদি টু থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে পরের অংশটা টু থাকবে। টু এর পরে টু তোমাকে লিখতেই হবে, বাট ঠিক পরে না, মাঝখানে ডট ডট মানে মাঝখানে একটা ওয়ার্ড থাকবে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। যেটা খুশি সেটাই হতে পারে। কিন্তু যদি টু থাকে তাহলে পরের অংশটা তোমাকে টু দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, সো পরের অংশটা যেটা আমরা লিখবো সেটার ক্ষেত্রে ২ টা স্ট্রাকচার হয়। একটা হচ্ছে, আমি আগে লিখি তারপরে তোমাদেরকে বলতেছি। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলতে বোঝাচ্ছি এই যে ডট ডটের মাঝখানে যেটা থাকে, মানে ডট ডটের উপরে যেটা থাকবে এটাই হবে অ্যাডজেক্টিভ। হতে পারে অ্যাডজেক্টিভ অথবা হতে পারে অ্যাডভার্ব। আচ্ছা, সেই অ্যাডজেক্টিভ এর পরে তো তোমাকে টু লিখতেই হবে। এরপরে টু এর পরে ভার্বের ভি ওয়ান ফর্ম। সবসময় মনে রাখবে যে টু এর পরে সবসময় অলওয়েজ ভার্বের ভি ওয়ান ফর্ম। টু একটা এমন একটা প্রিপোজিশন, টু কিন্তু একটা প্রিপোজিশন, আর ও একমাত্রই একটা প্রিপোজিশন যে প্রিপোজিশনের পরে ভার্বের ভি ওয়ান ফর্ম হয়। এটা সব ক্ষেত্রে। ওকে, সো তুমি চাইলে এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারো, অথবা তুমি যদি চাও তাহলে আরেকটা স্ট্রাকচার আছে সেটা দিয়েও লিখতে পারো। যেমন অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটা তো থাকবেই। এরপরে তুমি চাইলে ফর লিখতে পারো। অ্যান্ড ফর এর পরে তুমি লিখতে পারো পার্সোনাল অবজেক্ট। লিখতে পারো না, ফর এর পরে তোমাকে পার্সোনাল অবজেক্ট লিখতেই হবে। এরপরে তুমি টু দিবা, এরপরে ভার্বের ভি ওয়ান দিবা। লাইক এইটা হচ্ছে তোমার মেইন রুলস। এই যে টু এর পরে ভি ওয়ান, টু এর পরে ভি ওয়ান। আর তার আগে তুমি যদি চাও তাহলে এই অংশটুকু লিখতে পারো। আচ্ছা, কেমন কিভাবে লিখতে পারি আমি একটু এক্সাম্পল দিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন যদি তোমার এরকম থাকে, হি ইজ টু উইক। ওকে, এতটুকু তোমার এক্সামে দেয়া আছে, হি ইজ টু উইক। দেখো এখানে টু আছে আর টু এর পরে কি আছে? উইক। এটা একটা অ্যাডজেক্টিভ। এতটুকু তোমার দেয়া থাকবে। তাহলে যেহেতু টু আছে, তুমি কি বুঝবা যে এখন তোমাকে যেটুকু লিখতে হবে টু দিয়েই লিখতে হবে। টু থাকলে পরের অংশ টু দিয়ে লিখতে হবে। এখন
তুমি কি করলা? তুমি চাইলে এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারো অথবা এটা অনুযায়ী লিখতে পারো। এখন কথা হচ্ছে তুমি কি লিখবা সেই অনুযায়ী। যেমন এটার অর্থ দেখো, হি ইজ টু উইক, সে অনেক দুর্বল। ওকে? সে অনেক দুর্বল টু, তারপরে একটা ভার্ব, মানে কিসের জন্য সে দুর্বল? কি কাজ, মানে কি কাজ করার জন্য সে দুর্বল সেটা তোমাকে লিখতে হবে। যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক অথবা হি ইজ টু উইক টু ওয়াক, মানে এই কাজটা করার জন্য, এই যে এইখানে আমি যে ভাবটা লিখবো, এটা করার জন্য সে অনেক দুর্বল। জিনিসটা হচ্ছে এরকম। ওকে, সো হি ইজ টু উইক টু ওয়ার্ক, জাস্ট টু এর পরে ভার্বে ভি ওয়ার্ক দিয়ে দাও, আর বেশি কি কোনো ঝামেলা নেই। আচ্ছা, তো এটা তো আমার একটা স্ট্রাকচার গেল। এখন আরেকটা স্ট্রাকচার তুমি কখন ফলো করতে পারো? যেমন ধরো যদি এরকম থাকে, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ। ওকে, এতটুকু দেয়া আছে। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ মানে গাড়িটি অনেক দামি। গাড়িটি অনেক দামি কিসের জন্য? এখন তোমাকে সেই জিনিসটা লিখতে হবে কিসের জন্য। ওকে, যে এই টু এবং টু এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে পরে তোমাকে এমন একটা জিনিস লিখতে হবে যে ওই কাজটা করার জন্য এটা হয়েছে। যেমন সে কাজ করার জন্য অনেক দুর্বল। তাহলে এখন তোমাকে লিখতে হবে যে গাড়িটি অনেক এক্সপেন্সিভ কিসের জন্য? কেনার জন্য, তাই না? কি হতে পারে? যে গাড়িটি কেনার জন্য, টু বাই। কি হতে পারে? তো এখন আমরা লিখবো কি টু, এন্ড এরপরে লিখে দিলাম বাই। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ টু বাই, গাড়িটি কেনার জন্য অনেক দামি। আচ্ছা, এখন এটা ছাড়াও তুমি যদি এই সেন্টেন্সটাকে চাও এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারো। যেমন হচ্ছে কি, এই টু বাই এর আগে, টু বাই এর আগে তুমি এই ফর্মুলাটা লিখতে পারো ফর দিয়ে। কেন কিভাবে লিখতে পারো? যেমন গাড়িটি অনেক দামি আমার জন্য। ওকে, আমার জন্য কেনা, মানে কেনার ক্ষেত্রে গাড়িটি অনেক দামি। এই গাড়িটা তো অনেকের ক্ষেত্রে এক্সপেন্সিভ না হতে পারে। শুধু সবার ক্ষেত্রে কি এই গাড়িটা এক্সপেন্সিভ হবে তা কিন্তু না। অনেকের কাছে এটা অনেক কম দামিও হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক দামি। তো এই ক্ষেত্রে একটা সেন্টেন্সটা তুমি যদি আরেকটু সুন্দর করতে চাও, সেক্ষেত্রে তুমি লিখতে পারো ফর মি। কি লিখতে পারো? দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই। ওকে, এর আগে যেটুকু আমি লিখেছিলাম শুধু টু বাই, এটা যদি তুমি লেখো তাহলে কিন্তু তোমার ভুল হবে না। বাট সৌন্দর্যের জন্য তখন আমরা এই ফর দেওয়ার পরে একটা পার্সোনাল অবজেক্ট ইউজ করতে পারি। পার্সোনাল অবজেক্ট বলতে এই মি, মি, হিম, হার, দেম, এগুলোকে আমরা পার্সোনাল অবজেক্ট বলি। সো এটা ইউজ করে তারপরে তুমি টু এর বাকি অংশটা লিখতে পারো। তাহলে কি হবে? তোমার সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হবে, সুন্দর হবে। ওকে, অ্যাডভান্স হবে। তোমার আস্তে আস্তে তোমাকে অ্যাডভান্স শিখতে হবে। সো এইভাবে লিখলে তোমার জিনিসটা একটু অ্যাডভান্স হবে। তো আশা করি বুঝাতে পেরেছি আমি টু এন্ড টু এর দুইটা স্ট্রাকচার। তুমি চাইলে শুধু টু এর পরে ভার্বও দিতে পারো অথবা চাইলে তুমি এতটুকু আগে লিখে তারপরে টু এর পরে ভি ওয়ানটা দিতে পারো। ওকে, হয়ে গেল আমাদের ৮ নাম্বার রুলস। এবার আমরা নাম্বার 9টা দেখি। রুলস গুলো কিন্তু ইজি, জাস্ট একটু ট্রিকি। ট্রিক ফলো করে যদি পড়ো তাহলে কিন্তু মনে থাকবে। আর আশা করি আমি যে ট্রিক অনুযায়ী বলে দিচ্ছি ওইটা যদি মনে রাখো তাহলে আর কখনোই ভুলবে না। ওকে, ওকে, নাম্বার 9। 9টা হচ্ছে লেস্ট দিয়ে। ওকে, লেস্টের মিনিংটা আমি আগে বলে দেই। লেস্ট মানে হচ্ছে পাছে ভয় হয় যে। ওকে, মিনিংটা হচ্ছে পাছে ভয় হয় যে। আচ্ছা, লেস্ট কথাটা মিনিংটা আগে আমরা জানলাম। এখন তুমি স্ট্রাকচারটা জানো। যদি কোনো সেন্টেন্সে তুমি লেস্ট শব্দটা দেখো তাহলে তোমার পরে যে পার্টটা হবে সেই পার্টের স্ট্রাকচারটা হবে এরকম যে লেস্ট তো থাকবেই, তারপরে তোমাকে সাবজেক্ট দিতে হবে, এরপরে শুড অথবা মাইট যে কোনো একটা তোমাকে ইউজ করতে হবে। এরপরে যে ভার্বটা ইউজ করবা ভার্বের ভি ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। ওকে, তো আমরা স্ট্রাকচারটা দেখে ফেললাম। লিস্ট কিন্তু দেয়াই থাকবে, বাট তারপরে যে পার্টটা তুমি লিখবা সেটার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আচ্ছা, সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি। যেমন আই স্টাডিড হার্ড, আই স্টাডিড হার্ড লেস্ট। ওকে, এতটুকু দেয়া আছে। আচ্ছা, সেটার মিনিংটা আগে আমরা দেখি। আই স্টাডিড হার্ড মানে আমি অনেক পড়াশোনা করেছিলাম।
আমি অনেক পড়াশোনা করেছি লেস্ট, কিন্তু ভয় হয় যে, লেস্ট মানে কি? ভয় হয় যে। তো আমি অনেক পড়াশোনা করেছি কিন্তু ভয় হয় যে, কি ভয় হয়? যে পড়াশোনা করেছে কি ভয়ের ক্ষেত্রে? ভয় হয় যে আমি ফেল করি। যদি আমি ফেল করি, তাই না? এটা কিন্তু তার ভয়। সো তোমাকে আগে মিনিংটা জানতে হবে। লেস্টের মিনিংটা যদি না জানো তাহলে তুমি পরের অংশটা কি লিখবা সেটা তো তুমি তখন বুঝতে পারবা না। সো মিনিংটা হচ্ছে যে আমি অনেক পড়াশোনা করেছি কিন্তু ভয় হয় যে যদি আমি ফেল করি। সো এই কথাটাকে তোমার এখন এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। সো স্ট্রাকচারে দেখো ১ম এ সাবজেক্ট তার মানে কি আই, যেহেতু আমাকে নিয়ে কথা হচ্ছে আই। এরপরে শুড অথবা মাইট এর যেকোনো একটা তুমি ইউজ করতে পারো। আই শুড, এরপরে কি ফেল ইন দা এক্সাম। ওকে? I should fail in the exam মানে আমার ভয় হচ্ছে যে আমি পরীক্ষায় ফেল করব। ওকে? তো দেখো এই সেন্টেন্সটা যদি তুমি খালি এই সেন্টেন্সটাই পড়ো I should fail in the exam, আমি পরীক্ষায় ফেল করব। একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল না? এটা একটা মানে বিপরীত একটা কথা হয়ে গেল। এই কথাটার বিপরীত কথা। এটা দিয়েও তুমি মনে রাখতে পারো যে লেস্টের আগে যে কথাটা থাকবে তার বিপরীত কিছু তোমাকে লেস্টের পরে লিখতে হবে। ওকে? আর স্ট্রাকচার তো আছেই। এই স্ট্রাকচার অনুযায়ী লিখে ফেলবা। কিন্তু বিপরীত একটা কথা লিখতে হবে। পরিশ্রম করেছে সে অনেক, পড়াশোনা করেছে কিন্তু যদি ফেল করে, এটা কিন্তু একদমই টোটালি বিপরীত। ওকে? আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হব। যেমন হি ran away lest. ওকে? যেমন কি সে দৌড়ে পালালো। সে কি করলো? দৌড়ে পালালো। পাছে ভয় হয়। মানে তার একটা ভয় হয়। কেন? এখানে যেটা লিখেছি তার বিপরীত কিছু তোমাকে লিখতে হবে যে সে দৌড়ে পালালো, সে দৌড়ে চলে গেল। কেন চলে গেল? তার কি ভয় হয়? তার ভয় হয় যেন তাকে কেউ ধরে না ফেলে বা সে অ্যারেস্ট না হয়ে যায়। অনেক কিছুই তার ভয় থাকতে পারে। ওকে? সো তোমাকে এমন কিছু লিখতে হবে যেটা নিয়ে সে ভয় পাচ্ছে। সো আমরা কি লিখতে পারি? হি ran away lest he should অথবা might যেকোনো একটা লিখতে পারো be arrested. ওকে? হি শুড বি অ্যারেস্টেড মানে তার ভয় হচ্ছে কি সে আবার অ্যারেস্ট না হয়ে যায়। আশা করি বোঝাতে পেরেছি লেস্ট এর রুলসটা। ওকে? সো এবার আমরা 10 নাম্বার 10 টা দেখি। কারো যদি কোনো রুলস বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, এবার আমরা নাম্বার 10 দেখি। ওকে, নাম্বার 10 রুলসটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ওকে? যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তখন তোমার রুলস হচ্ছে এর পরে যে সেন্টেন্সটা লিখবা সেই সেন্টেন্সের ভার্বটা পাস্ট ফর্মে দিব, ভি2 ফর্মে। ওকে? সো রুলসটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন তুমি মিনিংটা জানো যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের মিনিংটা কি? এটার ২ টা মিনিং হয়। আমি ১ম মিনিংটা দিয়ে আগে বুঝাই তারপরে 2nd টা বলবো। ১ম মিনিংটা হচ্ছে এই ওয়ার্ডগুলো দ্বারা বোঝায় যে অনেক সময় পার হয়ে গেছে। কি বোঝায়? অনেক সময় পার হয়ে গেছে। তারপরে কি লিখবো? যে সেন্টেন্সটা লিখবো সেই কাজটা বোঝাতে গিয়ে অনেক সময় পার হয়ে গেছে। আমি এক্সাম্পল দেই একটু তাহলে একটু ইজি হবে। যেমন ইট ইজ হাই টাইম শুধু এতটুকুই তোমার দেয়া আছে। ইট ইজ হাই টাইম এরপরে আর কিছুই নাই। এখন তোমাকে বাদবাকি অংশ লিখতে হবে। দেখো ইট ইজ হাই টাইম মানে কি বললাম? যে অনেক সময় পার হয়ে গেছে। কিসের জন্য? এখন একটা কাজ দিয়ে দাও। যেমন কি? যেমন হতে পারে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস। ওকে? এখানে আমি একটা সেন্টেন্স দিয়ে দিলাম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস মানে আমরা আমাদের খাদ্যের অভ্যাস চেঞ্জ করেছি অনেক সময় হয়ে গেছে। ওকে? আমরা আমাদের খাদ্যের অভ্যাস চেঞ্জ করেছি অনেক সময় হয়ে গেছে বা হতে পারে আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করেছি অনেক সময় পার হয়ে গেছে। সো এটার মানে হচ্ছে এটা বোঝায় দেখো আমি এর পরের সেন্টেন্সের ভার্বটা কিন্তু ভি2 ফর্মেই লিখেছি। এটা খেয়াল রাখতে হবে। ওকে? আচ্ছা, এখন আরেকটা মিনিং কি হতে পারে? আরেকটা মিনিং হচ্ছে যদি ইট ইজ টাইম এন্ড ইট ইজ হাই টাইম এর পরে এর পরে টু থাকে। যদি তোমাকে টু দিয়ে দেয় যেমন ইট ইজ টাইম টু বা ইট ইজ হাই টাইম টু
এদের পরে যদি টু থাকে তখন কিন্তু ভার্বের V1 ফর্ম দিবা, তখন আর V2 দিবে না, কারণ আমরা জানি টু এর পরে অলওয়েজ ভার্বের V1ই হয়। ওকে, সো এটা আবার কেমন হতে পারে, যেমন ধরো তোমার যদি দেয়া থাকে ইট ইজ টাইম টু, এতটুকু দেয়া আছে। একটু আগে ছিল ইট ইজ হাই টাইম, আর কিছুই ছিল না, এখন আছে ইট ইজ টাইম টু, টু দেয়া আছে। তো যদি টু দেয়া থাকে তখন এই ওয়ার্ডটার মিনিংটাই পাল্ট দিয়ে যায়। তখন এই ওয়ার্ডটার মিনিং হয় কিছু করার সময় হয়েছে। এটার মিনিং ছিল অনেক সময় পার হয়ে গেছে, আর এখন এটার মিনিং হয়েছে হবে কিছু করার সময় হয়েছে, মানে এখন সময় হয়েছে কিসের, কোন একটা ভার্ব দিয়ে দাও, যেমন কি ইট ইজ টাইম টু ওয়ার্ক, কোন একটা কাজ দিয়ে দাও, তো এরপরে জাস্ট একটা ভার্ব দিয়ে দাও যে কাজটি করার সময় হয়েছে। অথবা তুমি লিখতে পারো ইট ইজ টাইম টু স্টার্ট স্টার্ট দ্য ওয়ার্ক, মানে কাজটি শুরু করার সময় হয়েছে। জাস্ট তুমি একটু এর পরে যেই ভার্বটা দিবা মনে রাখবা এটা হবে V1। তাহলে দেখো এই দুইটা ওয়ার্ডের কিন্তু মিনিংই পাল্টিয়ে যায় যদি টু থাকে। একটু খেয়াল রাখবা এই জিনিসটা। ওকে, জাস্ট প্র্যাকটিস করলেই কিন্তু মনে থাকবে, এত মুখস্থ করার কিছু নাই। তো আশা করি বোঝাতে পেরেছি নাম্বার 10। এবার আমরা নেক্সট রুলসে চলে যাই। ওকে, নাম্বার 11। ওকে, 11 নাম্বার রুলসটা হচ্ছে আনলেস। যদি সেন্টেন্সে তোমার আনলেস থাকে তখন তুমি কি করবে, আনলেস এর মিনিংটা আগে জানি আমরা। মিনিংটা হচ্ছে যদি না, যদি না। ওকে, আনলেস এর মিনিংটা হচ্ছে যদি না। যদি সেন্টেন্সে তুমি আনলেস কথাটা দেখো তাহলে তুমি কি করবে, আমরা স্ট্রাকচারটা আগে জানি। আনলেস যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটার এক পাশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ওকে, এক পাশ যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আরেক পাশ তোমার হবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, এটা মনে রাখবি। দুইটা পাশ তো থাকবে অবশ্যই সেন্টেন্সের, যদি এক পাশ প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে আরেক পাশ তুমি ফিউচার ইনডিফিনিটে দিয়ে দিবা। যেমন হচ্ছে কি, যেমন ধরো আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। ওকে, যদি এরকম থাকে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো। কি বললো, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে কি হতে পারে, তাহলে কি হতে পারে, ইউ উইল ফেল, তাই না? যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো তুমি কি ফেল ফেল করবে। তাহলে দেখো এই প্রথম অংশটা কিন্তু ইউ রিড অ্যাটেন্টিভলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে পরে যে আমি অংশটা লিখেছি সেটা দেখো ফিউচার ইনডিফিনিট লিখেছি, সাবজেক্টের পরে উইল তারপরে ভার্ব। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। জাস্ট তুমি কি করবা, এই আনলেস এর মিনিংটা মনে রাখবা, যদি না। ওকে, তো এটা আমাদের 11 নাম্বার রুলসটা গেল। আচ্ছা আমি এবার 12 নাম্বার রুলসটা দেখিয়ে দিই। আনলেস এর সাথেই তুমি আবার শিখতে পারো আনটিল অথবা টিল। ওকে, আনটিল অথবা টিল, এটার মানে হচ্ছে পর্যন্ত। মিনিংটা খালি মনে রাখবা, পর্যন্ত। সো এই ধরনের সেন্টেন্স আনটিল অথবা টিল থাকলে তুমি নেক্সট পার্টটা কিভাবে লিখবে, জাস্ট এই অর্থটা যদি জানো তাহলে লিখতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, ওয়েট ফর মি, ওয়েট ফর মি আনটিল। জাস্ট এতটুকুই তোমার দেয়া আছে, ওয়েট ফর মি আনটিল মানে কি, আমার জন্য অপেক্ষা করো পর্যন্ত। কোন পর্যন্ত সেটা তো বলে না, তাহলে সেইটা তোমাকে লিখতে হবে। আমার জন্য অপেক্ষা করো পর্যন্ত, তাহলে কোন পর্যন্ত, আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ না আমি আসতেছি, মানে যখন আমি আসতেছি সেই পর্যন্ত। কতক্ষণ, যতক্ষণ না আমি আসতেছি, মানে আনটিল আই কাম ব্যাক। ওকে, ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক, কোন পর্যন্ত, যতক্ষণ না আমি ফিরে আসতেছি সেই পর্যন্ত। তো তোমাকে পর্যন্তর পরে কারণটা লিখতে হবে, মানে কোন পর্যন্ত আসলে ওয়েট করবে বা কোন পর্যন্ত কাজটা হবে সেই কারণটা তোমাকে এখানে লিখতে হবে। আর সেটা কি, যেই টেন্সটা এখানে থাকবে সেই টেন্সে লিখে দিলেই হবে। এখানে প্রেজেন্ট হলে প্রেজেন্টে লিখে দাও, এখানে পাস্ট হলে পাস্টে লিখে দাও। ওকে, তাহলে আশা করি বুঝাতে পেরেছি টিল এবং আনটিলের রুলসটা। জাস্ট তোমাকে
অর্থটা মনে রাখতে হবে পর্যন্ত। ওকে, এবার আমরা নেক্সট রুলসটা দেখি। প্রত্যেকটা রুলসে যে অর্থগুলো আমি বলে দিচ্ছি, অর্থগুলো মনে রাখবা। অর্থগুলাই মেইন। যদি অর্থটা তুমি জানো তাহলে তুমি পরে কি লিখবা সেটা অটোমেটিক তোমার মনে চলে আসবে। ওকে? ওকে, সো নাম্বার 13 হচ্ছে had better. had better. had better এর মিনিংটা কি? আগে আমরা মিনিংটা জানি। মিনিংটা হচ্ছে বরং ভালো। বরং ভালো। মিনিংটা কিন্তু জানা অনেক ইম্পোর্টেন্ট। তো had better এর মানে হচ্ছে বরং ভালো। যদি had better থাকে কোনো সেন্টেন্সে, তখন এই had better এর পরে তুমি যে ভার্বটা লিখবা, সেই ভার্বের V1 ফর্মটা ইউজ করব আমরা। মানে প্রেজেন্ট ফর্ম। ওকে? সিম্পল রুলস, জাস্ট had better এর পরে তুমি যেই সেন্টেন্সটাই লিখো না কেন সেটার ভার্বটা V1 এ থাকবে। আর had better এর মিনিংটা তোমাকে মনে রাখতে হবে বরং ভালো। যেমন যদি তোমার এরকম থাকে ইউ had better। ওকে, যদি তোমার এতটুকু দেয়া থাকে এক্সামে ইউ হ্যাড বেটার, এখন তুমি বাকি অংশ কি লিখবা? এখন তুমি যদি এই সেন্টেন্সটার মানেই না জানো, মিনিংই না জানো, তাহলে পরেরটা কিভাবে লিখবা? সেই জন্য দেখো ইউ মানে কি তুমি, আর হ্যাড বেটার মানে কি বরং ভালো। তাহলে তোমার বরং ভালো হবে, মানে তোমার বরং ভালো হবে কি কিছু একটা করার জন্য। তাহলে এখন তুমি পরের সেন্টেন্সটা লিখতে পারবা অর্থটা যেহেতু জানো। তাহলে তোমার বরং ভালো হবে এখন চলে যাওয়া, তাই না? তোমার বরং ভালো হবে এখন চলে যাওয়া, বা তোমার বরং ভালো হবে এখন ঘুমাও, ঘুমাতে যাওয়া। যেটাই হোক না কেন তুমি অর্থটা তো এখন জানো, এখন তুমি যা খুশি তাই লিখতে পারো। তাহলে আমি লিখলাম কি ইউ হ্যাড বেটার লিভ নাও। তোমার বরং ভালো হবে এখন চলে যাওয়া, লিভ নাও। এখন এক্ষেত্রে দেখো যে লিভটা আমি লিখেছি এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে লিখেছি, লিভটা প্রেজেন্ট ফর্ম। সেটা খেয়াল রাখতে হবে, যাই লিখি না কেন ভার্বটা কিন্তু V1 ফর্মেই হতে হবে। আর হ্যাড বেটারের মিনিংটা খালি মনে রাখতে হবে। ওকে, তো আশা করি আমি যতগুলো রুলস দেখাইছি এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা তোমরা খুব ইজি ভাবে বুঝতে পারছো। এছাড়াও আরো কয়েকটা রুলস আছে, বাট আমি এই ভিডিওতে আর দেখালাম না, ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তোমাদেরও বোরিং লাগবে। তো ওই রুলস গুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।